নমস্কার। ভালোবাসা বক্তৃতামালা 12-তে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের হেল্প এগেইনস্ট হেট্রেড যার জন্ম হয়েছিল গত বছর 2024 সালে ফেব্রুয়ারি মাসে, আমাদের লক্ষ্য ছিল যে চারদিকে যে ঘৃণার রাজনীতি এবং সমাজ ব্যবস্থার নানা স্তরে বিদ্বেষ ঢুকিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, তার বিরুদ্ধে আমরা লড়াই করব। আমরা ভালোবাসার কথা বলবো এবং আমাদের উপমহাদেশের যে ঐতিহ্য, চৈতন্যদেব থেকে শুরু করে লালন ফকির এবং গুরু নানক, মীরাবাই, তাদের যে ঐতিহ্য, আমাদের যে কৃষক আন্দোলনের, কৃষক বিদ্রোহের ঐতিহ্য, সেগুলোর কথা তুলে ধরবো। এক বছরের বেশি সময় হয়ে গিয়েছে। আমরা আহ, প্রায় প্রতি মাসেই বা কখনো এক মাস পর আরেক মাস আমরা বিভিন্ন বক্তৃতা এবং আলোচনা সভা করে থাকি। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা সভা আয়োজন করেছি। আজকের বিষয় ব্রাহ্মণ্যবাদ এবং ফ্যাসিবাদ। আমাদের সঙ্গে রয়েছেন কনিষ্ক চৌধুরী, বিশিষ্ট শিক্ষক, গবেষক, এবং তার থেকেও বেশি তিনি একজন সমাজকর্মী হিসেবে পরিচিত। বিশেষ করে ইতিহাস এবং রাজনৈতিক তত্ত্ব দর্শন নিয়ে তার আলোচনা নানা ক্ষেত্রে মানুষকে প্রভাবিত করে, মানুষকে চিন্তায় ফেলে। আর একটা কথা বলে নিতে চাই মূল আলোচনায় যাওয়ার আগে, যে আমাদের সময়টা তো মোটেই ভালো নয়, এই নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। প্রায় 26,000 মানুষের চাকরি চলে গেল, শিক্ষক, এবং সেই তার দায় যে কার, সেটা সুপ্রিম কোর্ট স্পষ্ট করলো না। না সুপ্রিম কোর্ট নিজে দায় নিল, না এসএসসি কর্তৃপক্ষ আহ, যারা এই আহ, যোগ্য এবং অযোগ্যকে আলাদা করার জন্য যাদের দায়িত্ব ছিল, যেটা তারা পারেনি, তাদেরকে কোনো শাস্তি দিল না। শিক্ষা দপ্তরের যিনি মন্ত্রী বা মুখ্যমন্ত্রী, তাদেরকে কোনো শাস্তি দিল। এবং এমন সময় রায়টা ঘোষণা হলো তার কয়েকদিন পরে রামনবমী, যেখানে বিজেপি আরএসএস একটা খুব গন্ডগোল বাঁধানোর পরিকল্পনা করে রেখেছিল। তা সত্ত্বেও আজকে আমরা কিছু সম্প্রীতির নিদর্শনও দেখেছি, শিলিগুড়ি বা মালদা, যেখানে মুসলমান সম্প্রদায়ের মানুষরা এই রামনবমীর মিছিলে ফুল দিচ্ছেন বা শরবত খাওয়াচ্ছেন ইত্যাদি। তারপরেও বিভিন্ন অশান্তির প্রশ্ন তো হতেই থাকবে, এবং সেই প্রেক্ষিতেই আমাদের এই আলোচনাটা আজকে খুব গুরুত্বপূর্ণ। আমি কনিষ্ক বাবুর কাছে চলে যাব। আরেকটা কথা বলে রাখি, যারা শুনছেন, দর্শক দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। এই অনুষ্ঠানটার শেষে আমরা কনিষ্ক বাবুকে অনুরোধ করব সেই প্রশ্নগুলো জবাব দিতে। কনিষ্ক বাবু, আপনি যদি শুরু করেন। ব্রাহ্মণ্যবাদ ও ফাঁসিবাদ। শুভ সন্ধ্যা। আসলে শুভ নয় এই কারণেই, আজকে 6ই এপ্রিল। এই 6ই এপ্রিলে আজকে দিনটা হচ্ছে রামনবমী। কয়েকটা দিন বেশ আতঙ্কে এবং আশঙ্কার মধ্যে আমরা কাটিয়েছি যে দিনটা কেমন যাবে। এখন দেখুন, ধর্মের যে অধিকার, ভারতীয় সংবিধানে 3rd চ্যাপ্টারে আর্টিকেল 25 থেকে 28, 25 নম্বর ধারা থেকে 28 নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের একটি মৌলিক অধিকার দেওয়া হয়েছে। মৌলিক অধিকারটি হলো ধর্মের অধিকার, বিশ্বাসের অধিকার, বিশ্বাস অনুযায়ী চর্চার অধিকার। এখন কথা হলো, কিছুদিন আগে ঈদ চলে গেল, বা আরো নানা অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, ধর্মকে কেন্দ্র করে অনুষ্ঠান হয়, কিন্তু আমরা এত আতঙ্কিত হই না, ভয় পাই না। এমনকি এই রাস্তা জুড়ে অস্ত্র নিয়ে যে মহরমের মিছিল হয়, লাঠি খেলা হয়, তলোয়ার নিয়ে লাফালাফি করা হয় ইত্যাদি, বা দুঃখ প্রকাশ করা হয়, সেখানেও কিন্তু আমরা আতঙ্কিত হই না যে এই দিনটা আসছে, কি মারাত্মক কি কাণ্ড হবে। কিন্তু আজকের দিনটার জন্য আমরা সত্যি ভয় পাচ্ছিলাম, বেশ কয়েকটা দিন আতঙ্কিত ছিলাম যে কি করবে। কারণ এর আগে রামনবমীর নাম করে নানান ধরনের কীর্তি কাহিনী আমরা দেখেছি, এবং সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শঙ্কিত হয়েছেন, ভয় পেয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, অকারণে অপ্রয়োজনে আতঙ্ক তৈরি হয়েছে সমাজের মধ্যে, মানুষ ভীত হয়েছে। আমরা ভীত হতে চাই।
এই যে অনুষ্ঠানটা হচ্ছে, সেই অনুষ্ঠানটার নাম খেয়াল করবেন ভালোবাসা। আমরা একে অপরকে ভালোবাসতে চাই, পাশাপাশি থাকতে চাই, হাত ধরাধরি করে থাকতে চাই। মানব সমাজ এইভাবেই গড়ে ওঠে, মানব সমাজ এইভাবে চলে। আমি জানিই না সেই মানুষগুলোকে, যে মানুষগুলো সাহায্য ছাড়া আমার এক মুহূর্ত চলতো না। এই যে ফোনটায় কথা বলছি, যে খাবারটা আজ দুপুরে খেয়েছি, কিংবা যে বিছানায় শোবো সেই খাটটা, বা যে বাড়িতে আছি সেই বাড়িটা যারা বানিয়েছেন অন্য কেউ, আমি বানাইনি। তাদের সাহায্য ছাড়া আমার অস্তিত্বই আমি রাখতে পারতাম না। তাদের কাছে কৃতজ্ঞ শুধু নয়, তাদের প্রতি আমাদের ভালোবাসাও দেখাতে হয়। তো আজকে যারা ধর্মের নামে বিদ্বেষ ছড়াচ্ছেন, এই বিদ্বেষ ছড়ানোর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা পাওয়া, ধর্মের তাস খেলে রাজনৈতিক মাইলেজ পাওয়া, বিশেষ করে ভোটের রাজনীতিতে, এটা দীর্ঘদিন ধরে, মানে 47 পরবর্তী কাল থেকে তো আমরা দেখতেই পাবো, তার আগেও দেখতে পাবো। এবং এর জন্মস্থান মূলত কিন্তু ঔপনিবেশিক পর্ব। আমরা সেই ঔপনিবেশিক পর্বের কথা বলবো, তার আগে যে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে আমাদের এখানে, ফ্যাসিবাদ ও ব্রাহ্মণ্যবাদ, এই শব্দ দুটোর একটু ব্যাখ্যা প্রয়োজন, বিশেষ করে ব্রাহ্মণ্যবাদ শব্দ। ফ্যাসিবাদ শব্দটির সাথে আপনারা সকলেই পরিচিত, সকলেই জানেন যে এটা ফ্যাসিও থেকে এসছে, একগুচ্ছ লাঠি। এটা কিন্তু ইতালীয় শব্দ, কিন্তু ইতালিতে বিংশ শতাব্দীর 20-এর দশকে এই যে বেনিটো মুসোলিনি, তার নেতৃত্বে যে ফ্যাসিস্ট পার্টি গঠিত হয়, ঠিক সেই রকমই আমরা দেখতে পাবো। মানে আসলে এগুলো ফ্যাসিস্ট পার্টিরা গঠে গেছে, তৈরি হয়েছে কিন্তু সব 1919 সালে, ঠিক 20-এর দশক শুরু হওয়ার একটু আগে। ঠিক সমকালেই জার্মানিতে তৈরি হয়েছে আপনার আরেকটি পার্টি, নাজি পার্টি বা নাৎসি পার্টি, ন্যাশনাল সোশ্যালিস্টিসে জার্মান আরবাইটার পার্টি, সংক্ষেপে নাৎসি। কিংবা আমরা এই ফ্যাসিবাদ বলে চিহ্নিত করছি যে সমস্ত আন্দোলনগুলোকে, সেই ইউনিয়ন মুভমেন্ট ইংল্যান্ডে, গ্রেট ব্রিটেন, কিংবা আপনার পর্তুগালের সালাজারের নেতৃত্বে যে মুভমেন্ট, কিংবা স্পেনের ফ্র্যাঙ্কোর নেতৃত্বে যে সরকার দখল, পপুলার ফ্রন্টের সাথে তার লড়াই, কিংবা আপনার জাপানের তোজো যে সরকার, এবং তার সাথে ফ্রান্সের যে ভিকি গভর্নমেন্ট তৈরি হয়েছিল, এই সবটাকেই আমরা একসাথে ফ্যাসিবাদ বলে চিহ্নিত করছি। যদিও এগুলো সিমিলার, কিন্তু সেম নয়, হুবহু একরকম নয়, এদের মধ্যে ভিন্নতা রয়েছে, পার্থক্য রয়েছে, কিন্তু মূল যে ঝোঁক, মূল যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু প্রায় একই রকম। ফ্যাসিবাদ শব্দটাকে আমরা অনেক বেশি পপুলার হয়ে গেছে, ফলে সমস্ত ক্ষেত্রে আমরা ফ্যাসিবাদ শব্দটা ব্যবহার করছি, এবং সেখানে আমরা দেখতে পাবো যে এখানে একটা জাতিগত দাম্ভিকতা বা জাতি দাম্ভিকতা, এখানে জাতি মানে কিন্তু নেশন, নেশনের কথা বলা হচ্ছে, সেই দাম্ভিকতা, শ্রেষ্ঠত্ব, এখানে যেমন আর্য শ্রেষ্ঠত্ব, হিন্দু শ্রেষ্ঠত্ব, ব্রাহ্মণ্য শ্রেষ্ঠত্ব ইত্যাদি জিনিসগুলো আমাদের কানে প্রায়শই আমাদের আসে। এইরকম একটা আর্য শ্রেষ্ঠত্বের ধারণা কিন্তু জার্মানিতে প্রচারিত হয়েছে। রোমান ঐতিহ্য, ঐতিহ্যকে নিয়ে আসে, ঐতিহ্যের একটা বড় ভূমিকা রয়েছে। তো এটার মধ্যে দিয়ে কি করা হয়, তৈরি করা হয় একটা
কাল্পনিক অতীত, কাল্পনিক সংঘাত, কাল্পনিক শৌর্য বীর্যের কথা, কাল্পনিক একটা যৌথ অত্যাচারিত হওয়ার স্মৃতি নিয়ে আসা হয় সামনে। গোটাটাই বানানো, তৈরি করা, তার মধ্যে সত্যতা প্রায় কিছুই নেই। এবং এইটা তৈরি করার মধ্যে দিয়ে আত্মপরিচয় একটা গঠন করা হয় এবং সমাজের আর একটা অংশকে অপর হিসেবে তৈরি করানো, সেলফ অ্যান্ড আদার। এই যে নির্মাণ, এই নির্মাণের প্রক্রিয়াটা জার্মানিতে আমরা খুব চমৎকার ভাবে দেখতে পাবো। সেখানে ইহুদিদেরকে, তাদেরকেই অপর বানানো হলো, যেমন আমাদের এখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষকে অপর বানানো হচ্ছে, আমরা পরে যাবো সে কথা। আর নর্ডিক আর্য, তারা হলো হচ্ছে প্রকৃত জার্মান, আর ইহুদিরা জার্মান নয়। বলবার কিছু নেই, অত্যন্ত হাস্যকর। কিন্তু ইতিহাসের এক একটা ক্ষণ, এক একটা মুহূর্ত আসে যেখানে সমাজের একটা বিশাল সংখ্যক মানুষ এই ধরনের বিচিত্র উন্মাদনা দ্বারা পরিচালিত হয়। পরিচালিত হওয়ার ভিত্তিটা কি? জার্মানির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্রথম বিশ্বযুদ্ধের পর ফিরে এসছে সৈন্যরা, ব্যাপক বেকারি, নানা শর্ত চাপিয়ে দেয়া হয়েছে প্যারিস পিস ট্রিটিতে জার্মানির ওপর, কোনগুলো অত্যন্ত অন্যায়। অর্থাৎ পুরনো উদারনীতিবাদী যে সরকার, সে আর পুরনো পদ্ধতিতে শাসন চালাতে পারছে না। সাধারণ মানুষ, তারাও পুরনো পদ্ধতিতে শাসন মেনে নিচ্ছে না বা মেনে নিতে পারছে না, তাই পরিবর্তন চাইছে। এই পরিবর্তনটা দুভাবে হতে পারত। একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নে যেভাবে পরিবর্তন ঘটেছে 1917 সালের 7ই নভেম্বর, জার্মানিতে কিন্তু সেটা হলো না। স্পার্টাকাস পার্টি, কার্ল লেবনেক, রোজা লুক্সেমবার্গ, তাদেরকে বিভৎসভাবে হত্যা করা হলো এবং বিদ্রোহ দমন করা হলো, করে একটা চরম দক্ষিণপন্থী ব্যবস্থার দিকে গেল, যেখানে উদারনৈতিক ব্যবস্থাটাও কিন্তু অপসারিত। আর সাধারণ মানুষ, সে নতুন এই যে ব্যবস্থা তৈরি হচ্ছে, যে নাৎসি পার্টির যে মতাদর্শ, জার্মান যে আধিপত্য, শ্রেষ্ঠত্ব, আর্য শ্রেষ্ঠত্বের যে ধারণা এবং ইহুদিদের প্রতি অবজ্ঞা, ঘৃণা, দেশ ইত্যাদি মধ্যে দিয়ে তারা তাদের নিজস্ব আইডেন্টিটিকে তৈরি করার চেষ্টা করলো, নিজেদেরকে সংগঠিত করার চেষ্টা করলো। এটা আসলে একটা বিরাট সামাজিক হতাশার জায়গা থেকে, তার কাছে প্রগতিশীল পথ নেই, ফলে ওই ফ্যাসিস্ট ভাবনা, নাজি ভাবনার দিকে সে এগিয়েছে। আচ্ছা, নাৎসি এবং ফ্যাসিস্টরা তারা আর একটা কাজ করেছে, তারা এই জাতিকে এবং তাদের পার্টিকে, নাৎসি পার্টিকে, এই যেন এক, জাতির বিরোধিতা করা আর নাৎসি পার্টির বিরোধিতা করা এক। সুতরাং নাৎসি পার্টির বিরোধিতা করা মানেই হচ্ছে সমগ্র দেশের বিরোধিতা করা, দেশদ্রোহ। এটা আর একটা দিক। এবং এটা প্রয়োগ করতে গিয়ে তারা বিভিন্ন গুপ্ত সংগঠন, প্রকাশ্য সংগঠন, এসএস সংগঠন, এই নানা ধরনের সংগঠন তারা তৈরি করেছে, যারা সমস্ত বিরোধী মতকে ধ্বংস করেছে, সমস্ত মিডিয়াগুলোকে, প্রচার মাধ্যমগুলোকে, প্রচার পত্রগুলোকে তারা নিয়ন্ত্রণ করেছে। সরকারের প্রশংসা করতে হবে, নাৎসিবাদীর প্রশংসা করতে হবে, হিটলারের সমর্থন করতে হবে, যদি না করো তোমাদের অস্তিত্ব থাকবে না। তো আমরা দেখতে পাবো যে এই ফ্যাসিবাদের একটা ভয়ঙ্কর রূপ। সমস্ত বিরোধী মত, সমস্ত উদারনৈতিক চিন্তা, সমস্ত প্রগতিশীল ভাবনা, বিজ্ঞানবাদ, যুক্তিবাদ, সভ্যতার সমস্ত সুফল দিকগুলো, সমস্ত কিছুকে বর্জন করলো এরা। বর্জন করে একটা মনোলিথিক সমাজ, এক শিলীভূত সমাজ, জোর করে একটা কৌটের মধ্যে সমগ্র সমাজকে তারা ঢোকানোর চেষ্টা করলো, যার
ফল হলো নাৎসি যে সমাজ, নাৎসি পার্টি, নাৎসি সরকার তৈরি হলো। সে একটা ভয়ঙ্কর বিপদকে আহ্বান করলো, জার্মানিকে যুদ্ধের দিকে ঠেলে দিল। সামরিকীকরণ, যুদ্ধের দিকে ঠেলে দেওয়া এবং এই যে আক্রমণমুখী পদক্ষেপ নিল, তার পরিণতিতে আমরা কি দেখলাম? জার্মানি যতটা এগোতে পেরেছিল তার থেকে বহু লক্ষ বছর পিছিয়ে গেল বলা যেতে পারে, বহু যোজন সে পিছিয়ে গেল ইউরোপীয় সভ্যতার ক্ষেত্রে। তার মানে ফ্যাসিবাদ এটা করে, ফ্যাসিবাদকে যেহেতু রোখা যায়নি, তাই আমরা দেখতে পাবো জার্মানির মানুষ শাস্তি পেয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে যদি কাজ না করা যায়, এই ফ্যাসিবাদকে আটকানো না যায়, তাহলে কিন্তু আমাদেরকে শাস্তি পেতে হবে। এখন এখানে যেটা বলবার, যে ভারতবর্ষে যে ফ্যাসিবাদের সূত্রপাত, সেই সূত্রপাতের সময়কালটা কিন্তু বিংশ শতাব্দী, প্রায় সমসময়। এবং এদের যে প্রধান মুখ, সেই প্রধান মুখটা হলো আপনার আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, একটি হিন্দুত্ববাদী সংগঠন। তারা ইসলাম ধর্মাবলম্বী মানুষকে, এই অপর এবং হিন্দুদেরকে, তারা সমস্ত হিন্দুদেরকে একসাথে করতে চায়। দলিত, পাশাপাশি আদিবাসী জনজাতি মানুষ, তাদেরকেও একটা ফোল্ডের মধ্যে নিয়ে আসতে চায়। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, যে যত সহজে জার্মানিতে করা গিয়েছিল, এখানে কিন্তু তত সহজে বোধহয় করাটা সম্ভব নয় বা সম্ভব হয়ে ওঠেনি। ফলে 1925 সালে আরএসএস যে প্রচেষ্টা চালিয়েছিল, আজকে পর্যন্ত সে পূর্ণ সাফল্য অর্জন করেনি। যদিও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে, জেলাগুলোতে যথেষ্ট সে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে, জোরালো সংগঠন গড়ে তুলেছে, দলিতদের মধ্যে সংগঠন, নারীর মধ্যে সংগঠন এবং আপনার জনজাতির মানুষদের মধ্যে সংগঠন, এই নানা ধরনের সংগঠন তৈরি করেছে, মধ্যবিত্তদের মধ্যে, শ্রমিকদের মধ্যে। কিন্তু ঘটনা হলো, এই যে সংগঠনগুলো তৈরি করেছে, এই সংগঠন তৈরি করেছে মানে আমাদের ভারতীয় সমাজটা এক শিলীভূত সমাজ নয়, একটা একমাত্রিক সমাজ নয়। এখানে বহু বৈচিত্র্য রয়েছে, নানা ধরনের তাদের এথেনিক আইডেন্টিটি রয়েছে, নৃকুলগত দিক থেকে তারা ভিন্ন, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, নানা দিক থেকে একে অপরের থেকে কিন্তু বহু ক্ষেত্রে আলাদা নয়, কখনো কখনো সম্পূর্ণরূপে আলাদা। কিন্তু এরা এটাকে একসাথে করার চেষ্টা করছে। কিন্তু একসাথে করার চেষ্টা করলেও মজার ব্যাপার হলো যে এদের ভিন্ন ভিন্ন সংগঠন করতে হবে। তার মানে বৈচিত্র্যকে তারা স্বীকার করছে, তাত্ত্বিক ভাবে না, বাস্তবত ব্যবহারিক দিক থেকে। তাই তাদের এত সংগঠন তৈরি করছে। এটা তাদের একটা সমস্যা এবং একটা সম্ভাবনাও, যে ভবিষ্যতে তারা একমাত্রিক সমাজ তৈরি করতে পারবে। যার ফলটা কি? যার ফলটা হলো যে দলিত এবং আদিবাসী, যাদের উপর দীর্ঘদিন ধরে ব্রাহ্মণ্যতান্ত্রিক পীড়ন চলেছিল, সেই ব্রাহ্মণ্যতান্ত্রিক পীড়নকে অস্বীকার না করেও তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। এটা খুব একটা ইন্টারেস্টিং দিক। আমাদের যারা পর্যবেক্ষক রয়েছেন তাদের কাছে অবশ্যই এটা খুবই ইন্টারেস্টিং একটা দিক, তাৎপর্যপূর্ণ দিক, যে ভারতীয় ফ্যাসিবাদ এই যে কাজটা করছেন, সেই কাজটা যে করছে, সেই কাজটার ক্ষেত্রটা হলো, মূল ক্ষেত্রটা হলো ধর্মীয় সমাজ। তাহলে এখানে এই যে ধর্মীয় সমাজ থাকার কারণ এখানে সেকুলারাইজেশন হয়নি। সমাজের যে সেকুলার করণ, সেটা ব্রিটিশ চাইনি, কোন শাসক চাইনি, এবং 47 পরবর্তীকালেও এই সেকুলারাইজেশন
কোনো দিক থেকে ঘটানো সম্ভব হয়নি। যেটা হয়েছে সেকুলার করণের নাম করে, সেটা হলো যে কোএক্সিস্টেন্স, বিভিন্ন ধর্মগুলো পাশাপাশি থাকে। কিন্তু বাস্তবতায় আমরা দেখলাম যে বিভিন্ন ধর্মগুলো পাশাপাশি থাকলো, কিন্তু তারা একে অপরের সাথে সংঘাতে লিপ্ত হলো এবং সেই সংঘাতগুলোকে মদদ দেওয়া হলো। ঠিক ব্রিটিশ যেমন করেছে। ব্রিটিশ যেভাবে ভারতবর্ষের ইতিহাসকে ইন্টারপ্রেট করেছে, ব্যাখ্যা করেছে, বিশ্লেষণ করেছে, যেভাবে উপস্থিত করেছে সাধারণ মানুষের সামনে, ঠিক একইভাবে ভারতীয় ফ্যাসিবাদ সেইভাবেই তারা ভারতীয় সমাজকে ব্যাখ্যা, বিশ্লেষণ, ভারতবর্ষের অতীতকে দেখা, তাদের মতো করে দেখছে। অর্থাৎ ঔপনিবেশিক ইতিহাস চর্চার যেন আবার পুনরুত্থান করছে, আবার আবির্ভাব করছে। ফলে কি দেখালো, কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যেটা, যে এই আরএসএস এবং তার যে রাজনৈতিক সংগঠন, তাদের আগে যারা ক্ষমতায় ছিলেন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারাও কিন্তু কম বেশি এই ধরনের কাজ, অর্থাৎ ধর্মকে প্রশ্রয় দেয়া, এই কাজটা কিন্তু করেছে। এই নির্বাচনী রাজনীতির সাথে সংযুক্ত যারা, তারা যথেষ্ট পরিমাণে এটাকে প্রশ্রয় দিয়েছে। এবং প্রশ্রয় দেওয়ার ফলে কি হলো, ভারতবর্ষে সেকুলারবাদ সংবিধানে থাকলেও সেটার যা অর্থ দাঁড়ালো, সেই অর্থটা হলো হ্যালো, হ্যাঁ আছি, আপনি বলুন, আপনি বলুন। ও মাঝে মধ্যে আটকে গিয়েছিল। না না, কিছু হয়নি, কিছু হয়নি। ঠিক আছে, আমার এখানে আসলে ছবিটা ফিক্সড হয়ে গিয়েছে। তো ভারতীয় সমাজে সেকুলারকরণ এরা কেউই করেনি। ফলে এখানে সেকুলারবাদের অর্থ হয়ে দাঁড়ালো, প্রথমে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে মাল্টি রিলিজিয়াস কালচারাল পলিসি। সমস্ত ধর্মীয় গোড়ামিগুলোকে মদদ দেয়া, যেমন ব্রিটিশরা দিয়েছিল একেবারে অষ্টাদশ শতাব্দীর শেষ দিক থেকে পরবর্তীকালে। কারণ ব্রিটিশরা কখনোই এখানকার যে প্রকৃত অর্থে যে আধুনিকীকরণ, সে আধুনিকীকরণ চাইনি। এবং ঔপনিবেশিক শাসনে আমরা ব্রিটিশদের কাছ থেকে দুটো জিনিস উপহার পেয়েছিলাম, একটা হচ্ছে ন্যাশনালিজম আর একটা হচ্ছে কমিউনালিজম। 47 পরবর্তীকালে যেটা দেখা গেল সেটা হলো সমস্ত ধর্মগুলোর, বা বলা যেতে পারে বহু সাম্প্রদায়িকতার মধ্যে প্রতিযোগিতাকে অ্যালাউ করা হলো। সমস্ত ধর্মীয় সংগঠন এবং সমস্ত সাম্প্রদায়িক সংগঠন তারা প্রতিযোগিতা লিপ্ত হলো। আচ্ছা, এই যে ছাড়টা দেয়া রয়েছে, এখানে এক ধরনের খেলা। আজকে যেটা আবির্ভূত হচ্ছে, যে একটিমাত্র ধর্মকে সামনে নিয়ে আসা, সেখানে বিভিন্ন এই যে রাজনৈতিক নেতারা যারা বলছে অমুক ধর্মাবলম্বী মানুষকে চ্যাংদোলা করে ছুড়ে ফেলে দেবো, তমুককে মারবো, তমুককে পিটবো, সরিয়ে দেবো, মুছে দেবো, ইত্যাদি ইত্যাদি, এটা যেভাবে আসছে সেটা একটা শিফট। এই মাল্টি রিলিজিয়াস কালচারাল পলিসি, এই বহু সাম্প্রদায়িকতার প্রতিযোগিতার যে নীতি, প্রতিযোগিতার যে প্রেক্ষাপট সামাজিক এবং রাজনৈতিক, সেটা অপসারিত হয়ে একটি নির্দিষ্ট ধর্ম এবং তার সাথে যুক্ত সাম্প্রদায়িক যে সংগঠনগুলো, সেগুলো সে তার জঙ্গিপনাকে প্রকাশ করছে। ফলে এটা ভারতীয় রাজনীতির একটা উত্তরণ। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো যে উভয় ক্ষেত্রে, পূর্ববর্তীটা যদি বলি আমরা খানিকটা লিবারালিজম রয়েছে, আজকে সেই লিবারালিজমের অস্তিত্ব না থাকলেও দুটোর ক্ষেত্রেই একটা কমন দিক রয়েছে, সাধারণ দিক রয়েছে। সাধারণ দিকটা হলো যে উভয় ধর্মের তাসটাকে খেলেছেন নানাভাবে। কেউ গণতন্ত্রের মোড়কে তাসটা খেলছে, এরা গণতন্ত্রকে পরিত্যাগ করে কেউ মুখে সেকুলারবাদের কথা বলে ধর্মের তাসকে খেলছে, কেউ সেকুলারবাদটাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে নির্দিষ্ট একটি ধর্মের সামনে রেখে করছেন। এর কারণ এক,
সেকুলারাইজেশন হয়নি। সমাজটা মূলত একটা ধর্মীয় সমাজ, ধর্মীয় চিন্তার ভিত্তিতে গড়ে ওঠা। ফলে এখানে যখনই সাম্প্রদায়িকতার বীজ যেভাবে যেমন ভাবে ফেলা হয়েছে, সেই বৃক্ষ কিন্তু আবির্ভাব হয়েছে, দারুণ ফসল এরা তুলতে পেরেছে। ফলে এই যে রাজনৈতিক দলটি আপনারা দেখতে পাচ্ছেন, যারা তত্তর করে এগিয়ে আসছে, যত দাঙ্গা হয়েছে তারা এগোতে পেরেছে। গুজরাটের কথা আপনারা বলেন, গুজরাটে এরকম বিভৎস ভাবে দাঙ্গা তো হয়নি, ওখানে ওখানে গণহত্যা হয়েছে পরিকল্পনা মাফিক, মারবো বলে মেরেছে। একটা দীর্ঘ সময় জুড়ে এই হত্যাকাণ্ড চলেছে, এবং সেই যে হত্যাকাণ্ড চলেছে, সেই হত্যাকাণ্ড চলবার পিছনে কারা মারলেন, সেখানে দেখা গেল যে দলিতরাও ছিলেন, আদিবাসী মানুষরাও ছিলেন এই খুনের ক্ষেত্রে, এই হত্যার ক্ষেত্রে। তার মানে সমাজটাকে এমন ভাবে একটা হিন্দুত্বকরণ, এই হিন্দুত্বকরণ এটা আমরা বলবো একটা রাজনৈতিক প্রকাশ, এর একটা সামাজিক প্রকাশ রয়েছে বা সামাজিক অভিব্যক্তি রয়েছে, সেটা হচ্ছে সংস্কৃতায়ন, সংস্কৃতায়ন। এই সংস্কৃতায়ন প্রক্রিয়া কিন্তু ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন পর্বে চলেছে। এই সংস্কৃতায়নের মূল মডেলটা কি? মূল মডেলটা হচ্ছে ব্রাহ্মণ্যতন্ত্র। এইবার আসবো আমরা ব্রাহ্মণ্যতন্ত্রের কথায়, যে ব্রাহ্মণ্যতন্ত্র হলো এই হিন্দু ধর্ম যেটা বলা হচ্ছে তার প্রাণ, তার মূল কথা। হিন্দু ধর্মকে কি আমরা ভাবতে পারি জাত বর্ণ ইত্যাদি বাদ দিয়ে? হিন্দু ধর্মকে কি আমরা ভাবতে পারি যে এর পিতৃতান্ত্রিকতা বাদ দিয়ে? হিন্দু ধর্মকে কি আমরা ভাবতে পারি গরিব বড়লোকের বিভাজন বাদ দিয়ে? আসলে ব্রাহ্মণ্য বাদের মূল কথাই হলো এক, পিতৃতান্ত্রিক ব্যবস্থার প্রতি সমর্থন; দুই, বর্ণ জাতভেদ মূলক একটি ক্রমোচ্চ স্তরবিন্যস্ত সমাজ; আর তিন হলো সমাজে উৎপাদন ব্যবস্থার সাথে সংযুক্ত যে শ্রেণী ভেদ, অর্থাৎ উৎপাদনের উপকরণের মালিকানা একদলের হাতে রয়েছে, যারা সমাজ রাষ্ট্র উৎপাদনকে নিয়ন্ত্রণ করছে, আর এক দল বঞ্চিত হচ্ছে। একই সাথে তারা নিম্নবর্ণ, একই সাথে তারা ভূমিদাস বা কৃষক বা শ্রমিক। তাহলে আমরা দেখব যে ব্রাহ্মণ্যতন্ত্র, ব্রাহ্মণ্যবাদ শব্দটা বলি, এটা একটা মতবাদ। এই মতবাদটা, এটা কিন্তু একটা অনড় ব্যাপার না, এটা মাথায় রাখতে হবে। এই সূত্রপাত বহুকাল আগে, একেবারে প্রাচীন ভারতবর্ষে আমরা দেখতে পাবো যে 700 বিসি থেকে খ্রিস্টপূর্ব 700 থেকে 600, এই যে এই পর্বটাতে তার ব্রাহ্মণ্যবাদের যে ইঙ্গিত গুলো, সেগুলো আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে। পরবর্তীকালে প্রাচীন যুগ এবং 4th শতাব্দীতে যে সময় ভারতবর্ষে শুরু হচ্ছে মধ্যযুগ, সেই মধ্যযুগের আগে পর্যন্ত এই ব্রাহ্মণ্যবাদ ক্রমাগত এগিয়েছে। এই তিনটে বৈশিষ্ট্যকে নিয়েই, পিতৃতন্ত্রকে নিয়ে, অর্থাৎ নারীর ওপর পুরুষের দমন স্বীকৃত; দুই, বর্ণ ব্যবস্থায় ব্রাহ্মণদের আধিপত্য স্বীকৃত; তিন, সম্পত্তিবান মানুষদের প্রতি মানুষদের যে শাসন, তাকে বৈধতা দান করছে। মধ্যযুগের প্রথম পর্বে, আদি পর্বে আমরা দেখতে পাবো, অর্থাৎ দ্বাদশ শতাব্দীর আগে পর্যন্ত, সেখানে কিন্তু এই ব্রাহ্মণ্যতন্ত্রকে নানাভাবে প্রয়োগ করা হয়েছে। এমনকি বাংলায় এই যে কয়েকশো বছর ধরে চলা পাল রাজত্বেও আমরা দেখব যে ব্রাহ্মণ্যতান্ত্রিক যে নীতিগুলো, সেই নীতিগুলোকে পরিহার করেননি শাসক, আর অন্যান্য শাসকরা তো সুস্পষ্টভাবে সেগুলো প্রয়োগ করেছে। শশাঙ্কের কথা তো বলাই যেতে পারে। তো বৌদ্ধ শাসকরা, পাল রাজারা তো বৌদ্ধ ছিলেন ধর্মে, তারাও কৈবর্ত্যদের বঞ্চিত করেছিলেন ব্রাহ্মণদের খুশি করার জন্য। কৈবর্ত্যদের কাছ থেকে জমি কেড়ে নিয়েছিলেন, দিব্যক, রুদক, ভীম, এদের কাছ থেকে জমি কেড়ে নিয়েছিলেন। কেড়ে নিয়ে
দান করা হয়েছিল ব্রাহ্মণদের। অর্থাৎ সমাজের যে মূল কাঠামো, সেই কাঠামোটা কিন্তু অপরিবর্তিত। এইটা একটা মাথায়, মূল কাঠামো মানে এখানে আমরা মতাদর্শগত কাঠামো বলছি। অবশ্যই সামন্ততান্ত্রিক উৎপাদন পদ্ধতির যে পরিবর্তন হয়েছে সেটার কথা বলছি না। উৎপাদন পদ্ধতির পরিবর্তনের ফলে এই মতাদর্শগত পরিবর্তনটা হয়েছে, কিন্তু এই মৌলিক নীতিগুলো সে তার নিজের মতো করে পাল্টে নতুন অর্থনৈতিক ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলে দিচ্ছে। আধুনিক কালে আমরা পরবর্তীকালে আধুনিক কালের আগের পর্ব, একটু পরবর্তী মধ্যযুগের কথা বলতে পারি, সেখানে আমরা দেখব যে ব্রাহ্মণ্যতন্ত্র একেবারে রাজত্ব করার চেষ্টা করেছে, কিন্তু সে অবশ্যই দুর্বল হয়েছে। কারণ সে সময় নানা ধরনের নানা প্রক্রিয়া চলছিল। তো বললেনই একটা, চৈতন্যের নাম করলে চৈতন্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যেখানে এই সমস্তগুলোরই প্রায় বিরোধিতা করা হয়েছে ব্রাহ্মণ্যতন্ত্রে। কারণ চৈতন্যের নিজের পিছনে ব্রাহ্মণরা, স্মার্ত ব্রাহ্মণরা এমন ভাবে লিখেছিল যে চৈতন্যকে স্কুল পর্যন্ত বন্ধ করে দিতে হয়। এবং চৈতন্যই প্রথম যে নগর সংকীর্তন শুরু করলেন, সেখানে উচ্চবর্ণ, নিম্নবর্ণ, নারী এবং ইসলাম ধর্মাবলম্বী মানুষ একসাথে রাস্তায় মিছিল করে তারা কীর্তন করতে করতে গেছে। তো এই যে উদারনৈতিক চিন্তা মধ্যযুগে সেই পরিবেশের ক্ষেত্রে এটা একটা অসাধারণ এগিয়ে থাকা কাজ হয়েছিল। তারপরে আমরা দেখতে পাবো যে নানা প্রতিবাদ প্রতিরোধ করে উঠেছে, কিন্তু শাসক সে সবসময় এই ইয়ের সাথে যুক্ত ছিল, এই যে ব্রাহ্মণ্যতান্ত্রিক যে নীতিগুলো, কারণ নীতিগুলো তাকে শাসন করতে সহায়তা করে। যার ফলে আমরা দেখতে পাবো যে খোদ আওরঙ্গজেব, এই আওরঙ্গজেব সম্পর্কে এত কথা বলা হয়, মন্দির ধ্বংস টংস করছে, এইসব বলা হয়, কিন্তু বলা হয় না এটা যে আওরঙ্গজেব মসজিদও ধ্বংস করেছে। শুধু তাই নয়, ভীমসিংহ নামে জনৈক মসজিদ ধ্বংসকারীকে 3 থেকে 4,000 মনসবদার করেছিলেন। ভাবুন, মসজিদ ধ্বংসকারীকে আওরঙ্গজেব মনসবদার বানাচ্ছেন। শুধু তাই নয়, অজস্র মন্দির রয়েছে যে মন্দিরগুলোকে সাহায্য করছেন তিনি, অর্থ দিচ্ছেন, জমি দিচ্ছেন, মন্দিরগুলো গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করছেন, রেনোভেট করার জন্য সাহায্য করছেন। শত্রুঞ্জয়ের একটি মন্দির, সেখানে 24 ঘন্টায় যাতে বাতি জ্বলতে পারে, প্রদীপ জ্বলতে পারে, যার জন্য উনি প্রতিদিন 4 সের করে ঘি চালান করতেন, এবং সেই টাকাটা যেত রয়্যাল ট্রেজারি থেকে, যে রাজকীয় যে ওই যে রাজকোষ যেটা ছিল, সেই রাজকোষ থেকে যেত। তো ব্রাহ্মণ্যতন্ত্র দরকার, ব্রাহ্মণ্যতন্ত্র দরকার, শাসকের পক্ষে তো উপযুক্ত। ব্রিটিশ এসছে, সে ব্রিটিশ শাসনও কিন্তু ব্রাহ্মণ্যতন্ত্র পাল্টেছে, নতুন ঔপনিবেশিক ব্যবস্থার সাথে তারা সামঞ্জস্য তৈরি করেছে। কিন্তু তাদের যে অন্তর্মহল, সেই অন্তর্মহলে ব্রাহ্মণ্যবাদী নীতিগুলোকে তারা অবিরাম প্রয়োগ করেছে। আপনারা দেখুন, রাজনারায়ণ বসু, এত প্রগ্রেসিভ, এত পণ্ডিত মানুষ, তিনি কিন্তু জাতিভেদ প্রথার সমর্থন করেছিলেন। শুধু তাই নয়, এরকম আমরা অনেককেই পাবো যে যারা এই বর্ণ ব্যবস্থার সমর্থন করছেন, প্রশংসা করছেন প্রাচীন ভারতে, নারীকে ঘরে আটকে রাখার কথা বলছেন, এগিয়ে থাকার কথা বলছেন না। তো এগুলো খুব ইন্টারেস্টিং, এগুলোকে লক্ষ্য করবার বিষয় যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাও যাদের বা যার জন্ম দিল, তারাও কিন্তু এই ব্রাহ্মণ্যতন্ত্রের বন্ধন থেকে নিজেদের মুক্ত করতে পারেনি, বরং ব্যর্থ হয়েছে। এবং তারা যে অতীতে চলে যেতে চেয়েছে সেটা হচ্ছে আর্য অতীত, যা ঔপনিবেশিক শিক্ষায় শিক্ষিত হয়ে করেছে। ম্যাক্স মুলার যা শিখিয়েছেন তাকেই গ্রহণ করেছে। এবং এই ভাবনাটাই আমরা দেখব যে বিংশ শতাব্দীতে যারা হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত, তারাই কিন্তু এগুলোকে গ্রহণ করেছিল। এবং রাজনীতিতে ব্যাপকভাবে এটার প্রয়োগ হয়েছে। ধর্মের নামে আলাদা আলাদা জাতির ধারণা হয়েছে, যেটা কোনো বাস্তবতা নেই একেবারে। কারণ ধর্মের ভিত্তিতে কোনো নেশন গড়ে ওঠে না, উই ফিলিং গড়ে ওঠে
ধর্মকে ছাড়াও পৃথিবীর ইতিহাসে আমরা দেখব বারংবার এই ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা নেশন কিন্তু গড়ে উঠতে পারেনি, বরং ব্যর্থ হয়েছে। আপনারা দেখুন, পাকিস্তান তৈরি হলো, ভারতবর্ষ তৈরি হলো, পাকিস্তান ধর্মের নামে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক পারলো, একই তো ধর্ম ছিল, ভিন্নতা। কারণ ধর্ম এইভাবে ঐক্যবদ্ধ রাখতে পারে না, কারণ তার ভৌগোলিক, তার যে সাংস্কৃতিক, তার যে অর্থনৈতিক, এই যে প্রেক্ষাপটগুলো, সেই প্রেক্ষাপটগুলো আমাদেরকে বিবেচনায় রাখে। তাহলে আমরা দেখতে পাবো এইটাই যে ভারতীয় প্রেক্ষাপটে এই ব্রাহ্মণ্যতন্ত্র যা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে আর একটা জিনিস উল্লেখ করবো, এই ব্রাহ্মণ্যতন্ত্র এখানে এত শক্তিশালী যে সে শুধু এই হিন্দু ধর্মের প্রাণভোমরা বলে আমরা যে পরিকল্পনা ব্যবস্থা করলাম, তার মধ্যেই কেবল সে তার নিজের কাঠামোকে তৈরি করেনি, তার প্রভাব তার গণ্ডির বাইরেও ছড়িয়েছে। ফলে বিভিন্ন যে মাইনর রিলিজিয়াস সেক্ট যারা এই ব্রাহ্মণ্যতন্ত্রের বিরোধিতা করে গড়ে উঠেছিল আন্দোলন, সেগুলো কিন্তু সংস্কৃতায়নের মধ্যে দিয়ে, সংস্কৃতায়নের মধ্যে দিয়ে ব্রাহ্মণ্যতন্ত্র নতুন রূপে আবির্ভূত হয়েছে। আপনি ইসলামে দেখুন, ইসলাম তো সাম্যের ধারণা, সাম্যের ধর্ম তত্ত্বগত দিক থেকে, সেখানে পর্যন্ত সৈয়দ মানে আশরাফ, আরজল, আতরফ, এই বিভাজনগুলো এগুলো আসলে কাস্টিজমের কাস্ট, এবং এদের মধ্যে এই যে সৈয়দ এবং আরজল, এদের মধ্যে বিয়ে হয় না। যেমন বামুনের সাথে আপনার ডোমের বিয়ে হয় না, শূদ্রের বিয়ে হয় না, ঠিক এরকম এখনো এইটা প্রচলিত রয়েছে। তাহলে কাস্ট শুধু এখানে নয়, কাস্ট সর্বত্র রয়েছে, মানে ভারতবর্ষের ধর্মের ক্ষেত্রে। কিন্তু মজার ব্যাপার হলো, এই মানুষগুলো ভারতবর্ষের যারা নাগরিক বা উৎসগত দিক থেকে যারা ভারতীয়, তারা যখন বিদেশে যায়, সাউথ আফ্রিকাতে যাচ্ছে, হীরা সিং একটা মারাত্মক বই লিখেছেন, রিকাস্টিং কাস্ট, যে ওখানে ভারতীয়রা যারা গেছেন কাজ করতে, সৈন্যবাহিনীর কাজ দিয়ে গিয়েছিলেন, একটা সময় স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন, কয়েক প্রজন্ম ধরে সেখানে তারা থেকেছেন, সেখানে কিন্তু কাস্টের প্রয়োগ নেই। সেই মানুষগুলো যখন ভারতবর্ষে ফিরে আসছেন, ফিরে এসে তারাই কাস্টের অনুশীলন করছে। এটা খুব ইন্টারেস্টিং। ব্রাহ্মণ্যতন্ত্রের প্রবল দাপট, প্রবল আধিপত্য আজকে ভারতবর্ষে এই হিন্দুত্ববাদের নামে যে ফ্যাসিজমের আবির্ভাব করছে, তাই সেই ফ্যাসিজমকে আমরা যদি জানতে বুঝতে চাই, তাহলে ওই হিন্দুত্ববাদের যে প্রাণ ভোমরা, সেই প্রাণ ভোমরাকে আমাদের বুঝতে হবে। প্রাণ ভোমরাটা হলো ব্রাহ্মণ্যতন্ত্র। কারণ ব্রাহ্মণ্যতন্ত্র বা ব্রাহ্মণ্যবাদ শব্দটা বলি, ব্রাহ্মণ্যতন্ত্র বললে একটু বড় হয়ে যাবে ক্ষেত্রটা। এই ব্রাহ্মণ্যবাদ সে এমন একটি আদর্শ, এমন একটি মতাদর্শ, এমন একটি চিন্তা ভাবনা, এমন একটি নৈতিকতা, এমন একটি মূল্যবোধের জন্ম দেয়, যা শাসন, শোষণ, অত্যাচারের পক্ষে ভীষণ রকম সহায়ক। তাই প্রতিটি শাসকের প্রিয় হচ্ছে এই ব্রাহ্মণ্যতন্ত্র। আধুনিক কালে ভারতীয় ফ্যাসিবাদীরা তাই আদর করে এই ব্রাহ্মণ্যতন্ত্রটি গ্রহণ করেছে। ধন্যবাদ। 40 মিনিট হয়ে গেছে। শ্রেয়ান বাবু, হ্যালো। হ্যাঁ, দর্শকরা এখনো কোনো প্রশ্ন করেনি। আমি দর্শকদেরকে অনুরোধ করব যে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা ফেসবুকে কমেন্ট করলে, এই পোস্টের নিচে কমেন্ট করলে আমরা দেখতে পাবো, এবং কনিষ্কবাবুকেও পৌঁছে দেবো আর কি। যতক্ষণ না দর্শকরা কোনো প্রশ্ন করছেন বা কোনো মন্তব্য করছেন, আমার নিজের একটা প্রশ্ন রয়েছে, আমি কনিষ্কবাবুকে জিজ্ঞেস করছি। সেটা হলো যে এই যে উদারনীতিবাদের ব্যর্থতা বা উদারনৈতিক গণতন্ত্রের যে ব্যর্থতা, এটা আমরা দেখলাম যে সারা পৃথিবীতে ফ্যাসিবাদের উত্থানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এইবার বর্তমানে সারা পৃথিবীতে আবার নতুন করে অতি ডানপন্থার একটা বারবারন্ত দেখা যাচ্ছে, বা
মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সর্বত্রই আর কি। তো সেইখানে আবার ব্যতিক্রমও আছে। শ্রীলঙ্কাতে আমরা বামপন্থী সরকার দেখছি, আবার নেপালে আবার সম্প্রতি এই রাজতন্ত্রের দাবিতে আন্দোলন, মানে একটা ডানপন্থা বা হিন্দুত্ববাদের উত্থান ইত্যাদি দেখা যাচ্ছে। তো এইখানে বামপন্থীরা কেন পিছিয়ে পড়ছে বা বামপন্থীরা কেন নিজেদের ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে, এটা আমার প্রশ্ন। এবং সেই সঙ্গে আরেকটা প্রশ্ন, মানে কিছুটা একটু আলাদা হলেও, যে ভারতে বা ভারতীয় উপমহাদেশে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে বামপন্থীরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা জরুরি জরুরি পদক্ষেপ নিতে পেরেছে বা এফেক্টিভ, মানে কার্যকরী পদক্ষেপ নিতে পেরেছে? না, পারিনি, এক কথা বলতে হবে। বিভিন্ন প্রচেষ্টা হয়তো থেকেছে, কিন্তু সেটাও কোনো সাংগঠনিক প্রচেষ্টা নয়, বরং এই নির্বাচনের প্রয়োজনে তারা বিভিন্নভাবে কম্প্রোমাইজ করেছে, আপোষ করেছে। তারা তাদের যে কর্মী বাহিনী, সেই কর্মী বাহিনীকে কখনোই আপনার মানবতাবাদী দর্শন, যুক্তিবাদ, বিজ্ঞান চেতনা, মার্ক্সবাদ ইত্যাদিতে কিন্তু অভিষিক্ত করেন, চর্চায় উৎসাহ দেয়। ভারতবর্ষে একটা ঐতিহ্য রয়েছে, বস্তুবাদী ঐতিহ্য, নাস্তিক ঐতিহ্য, বিজ্ঞান বৈজ্ঞানিক চিন্তা চেতনার ঐতিহ্য একটা রয়েছে, কিন্তু ঐতিহ্য। এবং সেই ঐতিহ্যের যদি আমরা সন্ধান করি, ঐতিহ্যকে সামনে নিয়ে আসি, তাহলে সেখান থেকেই আমরা অনেক কিছু দেখতে পাবো। ধরুন, বৈদিক যুগেই বৈদিক ভাবনার বিরুদ্ধে নানা চিন্তা চেতনা এসছে। সেখানে নাস্তিকতা রয়েছে, সেখানে রয়েছে সংশয়বাদ এবং বস্তুবাদী ধারণা। এই উপনিষদটা একদম শেষ পার্টে লেখা, বুঝলেন তো? ওই 850-900 এই পর্ব থেকে, বিসি এই পর্ব থেকে লেখা বলবো না, রচিত বলবো, কারণ ওগুলো ছিল আস্য, মুখে মুখে পরবর্তীকালে ওগুলো লিপিবদ্ধ করা হয়। তো যে উপনিষদ গুলো আমরা দেখতে পাবো, তার মধ্যে 14টা উপনিষদকে প্রধান বলে মনে করা হয়, এবং দুটো উপনিষদ হলো গদ্যে লেখা, একটি ছান্দোগ্য আর একটা হচ্ছে বৃহদারণ্যক। সেই ছান্দোগ্য উপনিষদে আপনি আরুণী উদ্দালকের কথা পাবেন। আরুণী উদ্দালক সুস্পষ্ট ভাবে একজন বস্তুবাদী। এছাড়াও আমরা খ্রিস্টপূর্ব 600-তে অজিত কেশ কম্বলির কথা পাবো। এখানে বস্তুবাদ রয়েছে, যুক্তিবাদ রয়েছে, বৈজ্ঞানিক চিন্তা ভাবনা রয়েছে। তার কোনোটার কোন শিক্ষা এই ইয়েরা কিন্তু লেফট পলিটিশিয়ানরা তারা কিন্তু আগ্রহ দেখাননি, দুঃখজনক ভাবে। তারা তারা কনসেন্ট্রেট করেছেন যে কত ভোট পাবো, আমি কিভাবে জিতবো, এইটা তাদের মূল লক্ষ্য। এবং যার জন্য পুজোগুলোতে, দুর্গা পুজোগুলোতে, মানে আমি তো ওই লেক টাউনে একটা সময় দেখেছিলাম যে জেলা কমিটির এক নেতা, একটি বামপন্থী কমিউনিস্ট দলের, সে কোমরে কইতে জড়িয়ে চণ্ডীপাঠ করছে। এবং রীতিমতো লোকাল কমিটির বড় লোকজন আমার পাড়াতে, সেখানে সে বলছে যে আমাদের জননীত নেতা মারা গেছেন, ওই সময় একজন রাজ্য কমিটির নেতা তাদের মারা গিয়েছিলেন, তার আত্মার শান্তি কামনা করি। তার মানেটা কি? তার মানে হলো আমি ট্রেনিংটা দিইনি, ফলে বাম মানে কোট আনকোট দ্রুত এই রামে পরিণত হয়েছে তৃণমূলের বিরোধিতা করার জন্য। পাড়াকে পাড়া ফাঁকা হয়ে গেছে। মতাদর্শগত দিক থেকে কোনোভাবেই এরা বর্ণ জাতভেদ প্রথা, ধর্ম কুসংস্কার, অন্ধত্ব, গোড়ামি, আপনি দেখুন না, এই যে 92-এর আগে, কিছুদিন আগে, যখন সেই রামের লেখা ইট নিয়ে, রামশিলা নিয়ে যাত্রা হচ্ছিল, পশ্চিমবঙ্গে সে ছাড় পেল, ওই লালু প্রসাদ যাদব ওখানে করেছিল, আটকে ছিল এবং অ্যারেস্ট করেছিল।
তো পশ্চিমবঙ্গেই তো উচিত ছিল যে এত বড় রাজনৈতিক দল, এত ক্ষমতা, বিশাল প্রভাব, পাল্টা প্রচার নিয়ে আসা। না, করা যাবে না সেটা। তাতে যদি ভোট কেটে যায়, রাস্তা আটকে হাজার একটা মন্দির, বিভিন্ন ধরনের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো, মানে এই যে ধরুন রাস্তা আটকে আপনার মহরমের মিছিল হচ্ছে, রামনবমীর যেমন মিছিল হচ্ছে, মহরমের মিছিল হচ্ছে। ধর্ম তো মানুষের ব্যক্তিগত জিনিস, আপনি বাড়িতে বসে করবেন। যে সংবিধানের প্রস্তাবনাতে সেকুলার শব্দটা রয়েছে, সেখানে পাবলিক লাইফকে আপনি ডিস্টার্ব করতে পারেন? রাস্তা আটকে আপনি শনি মন্দির করছেন, রাস্তা আটকে আপনি পুজো করছেন, যেখানে পাচ্ছে সেখানে একটা করে মাদরের মূর্তি বসিয়ে দিচ্ছে, এবং সে হনুমানের খুবই বিভৎস ছবি, আক্রমণাত্মক, আগ্রাসী, ভক্ত না। আপনি লিটারেচার দেখুন এদের, লিটারেচারে কটা জায়গায় আপনার কাস্টের কথাটাকে অ্যাড্রেস করা রয়েছে, কটা জায়গায় আপনার ধর্মের কথাটাকে অ্যাড্রেস করা রয়েছে? নেই। এবং মজার ব্যাপার হচ্ছে, এদের একটা বিজ্ঞান সংগঠনের সভায় আমি স্বভাববাদ নিয়ে বলতে গিয়েছিলাম। স্বভাববাদ, এই স্বভাববাদটা আসলে একটা বস্তুবাদের রকম প্রাচীন ভারতে। তো সেখানে গিয়ে একজন রাজ্য স্তরের নেতা, সে হাতে তার দুটো আংটি, সে আবার বিজ্ঞান সংগঠনের নেতা। তো এটা কিছুদিন আগের ঘটনা, বেশ মানে প্রায় বছর 15-18 আগে। তো যেহেতু আমি ভিন্নুক, আমার ল্যাজ বা টিকি কারোর সাথে বাঁধা নেই, যেহেতু আমি বলেছিলাম যে কিছু মনে করবেন না, আপনি আংটি পরেছেন, আমার তাতে আপত্তি নেই, কিন্তু আংটি এই ধর্ম আর জিরাফকে মেশাচ্ছেন, এটাতে আমার আপত্তি। একই সাথে আপনি বিজ্ঞান সংগঠনকে নেতৃত্ব দিচ্ছেন, আবার হাতে আংটি পরে আছেন, মানে গ্রহ নক্ষত্রে বিশ্বাসী, অ্যাস্ট্রোলজিতে বিশ্বাসী একজন মানুষ হিসেবে নিজেকে দেখাচ্ছেন। এটা একটা কারণ হলো না? তো এই ধরনের আত্মপ্রতারণা ভীষণ রকমের রয়েছে, কারণ লক্ষ্য একটা, ভোটে অ্যাট এনি কস্ট আমাকে ভোটে জিততে, তার জন্য আমাকে যা যা করবার তাই তাই করতে হবে। এই যে ইপসিতা নামে একটা মেয়ে পার্লামেন্টে দাঁড়িয়েছিল, সে মন্দিরে গিয়ে ওই পুজো নিচ্ছে, মাথায় ঝাড়নের বাড়ি খাচ্ছে, আপনি কি বলবেন বলুন তো? তারপর আর একটা ছেলে আছে যাদবপুরে দাঁড়িয়েছিল, সে এত বড় লাল তিলক দিয়ে ইলেকশনের ক্যাম্পেন করছে, আবার তারাই আবার এর বিরোধিতা করছে। এটা হয় কি করে? আমাকে একটা মানে আমরা আমি বুঝতে চাইছি। ইন্ডিয়া টাইমস এর এই ইকোনমিক টাইমস এর একটা ইনফরমেশন রয়েছে, 91 সাল থেকে 2001 অব্দি, এই 10 বছরে 2000-এর ওপর পশ্চিমবঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আরএসএস এর মূল যে সংগঠনগুলো, সেই সংগঠনগুলোর বৃদ্ধি কোন সময় জানেন? 97-98 সাল। কে লিখেছেন বইটা? নো মার্সি টু ফান্ডামেন্টালিজম, সিপিআই এর একজন এমএলএ নন্দদুলাল ভট্টাচার্য, এই নন্দগোপাল ভট্টাচার্য নো মার্সি টু ফান্ডামেন্টালিজম লিখলেন, এবং সেখানে উনি জেলা ওয়ারি কাজ করে দেখালেন যে কোন কোন জেলায় কিভাবে এর বিকাশ ঘটেছে। তা আমরা এমন নির্লজ্জ, এছাড়া মাথায় পাগড়ি দেওয়া, আপনার তারকেশ্বরে যাওয়া, দুর্গাপুজো সহ বিভিন্ন পুজোগুলোকে মদত দেওয়া, তো তারা কি করে এগুলোর বিরুদ্ধে সততার সাথে লড়বে, আমি ঠিক বুঝতে পারি না। কিছু করতে পারলাম। হ্যালো। আচ্ছা, আমার একটা প্রশ্ন, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন এক্ষেত্রে, সেটা হচ্ছে যে যে লোকায়ত সংস্কৃতি বা লোকায়ত ঐতিহ্য আমাদের নিজস্ব রয়েছে, বাউল থেকে শুরু করে বলাহারি বা সাহেব ধ্বনি কিংবা লোকসঙ্গীত, লোকসাহিত্য, লোকনাট্য, এগুলোকে আমরা মানে শহুরে দিক থেকে, মানে এখন তো যত দিন যাচ্ছে, যত এই নিও বা লিবারাল ইকোনমি এগুলোকে অনেকটাই মার্জিনালাইজড করে দিচ্ছে, তারপরেও আমরা শহুরের দিক থেকে, শহুরে মানুষ হিসেবে আর কি, এগুলোর প্রচার করে কি কি আমরা ব্রাহ্মণ্যবাদ বা ফ্যাসিবাদকে রুখতে পারি, বা কিভাবে রুখতে পারি এগুলোকে ব্যবহার করে? হ্যাঁ,
পারি তো কিছুটা পরিমাণে তো পারি বটেই। আসলে এই লোকায়ত যে, খেয়াল করবেন লোকায়ত, লোকায়ত শব্দটা এসছে লোকেশু আয়ত, মানে দুটো। এক হলো সাধারণ মানুষের মধ্য থেকে উঠে এসেছে, আর আরেকটা মানে হলো সাধারণ মানুষের মধ্যে তা ব্যক্ত। কি কি রয়েছে? সাধারণ মানুষ তার দৈনন্দিন জীবন চর্চার মধ্য দিয়ে, মানে সে যে অর্থনীতির সাথে যুক্ত, যে সামাজিক সম্পর্কের সাথে যুক্ত, যে সামাজিক মূল্যবোধ আর নৈতিকতার কাঠামোর মধ্যে সে তার মনন ভুবনকে বাহিত করে ইত্যাদি। তো সেইখান থেকে তার উঠে আসে যে চিন্তা, তার যে জীবন যাপন, সেই সমস্ত কিছু থেকেই তার গান, তার কথা, এই সমস্ত গুলো। তো যেহেতু আমরা এই সাধারণ মানুষের দৈনন্দিন যে অভিজ্ঞতার মধ্যে থেকে উঠে আসা কথাগুলো, যে কথাগুলো একটা আলাদা মূল্য রয়েছে। মূল্য কি? যে এর একটা সামাজিক প্রতিষ্ঠা আছে। আপনি যেটা বলছেন যে এই বাজারি অর্থনীতি, এগুলোকেও গিলে খেতে চায়, হ্যাঁ গিলে খাচ্ছে তো। সেগুলোও দেখবেন আপনার বিভিন্ন ফিল্মে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। ওর যে সারটা, ওর স্পিরিটটা, সে স্পিরিটটা চলে যাচ্ছে। সব লোককে কয় লালন কি জাত সংসারে, ভয়ঙ্কর কথা। আপনার সাহেব ধনী বলুন, বলাহারি সম্প্রদায় বলুন, আপনার নারায়ণী সম্প্রদায়, পুলকিত চাষ, অজস্র কর্তা ভজা, এই যে বিভিন্ন ধরনের মাইনর রিলিজিয়াস সেক্ট যেগুলো রয়েছে, এছাড়াও আমি অজস্র নাম করা যেতে পারে। সেই আপনার সম্ভবত আমার যদি ভুল না হয় 1873 সালে ওই ভারতবর্ষী উপাসক সম্প্রদায় লিখেছিলেন আমাদের অক্ষয় কুমার দত্ত। এবং সেখানে দেখবেন যে এই মাইনর রিলিজিয়াস সেক্টগুলো, তারা সব ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করে উঠে আসছে। খুব তাত্ত্বিকভাবে স্ট্রং এমনটা নয়, কিন্তু কিন্তু তাদের মধ্যে যেটা রয়েছে মানব প্রেম, এই যে আপনারা ভালোবাসা শব্দটা ব্যবহার করেছেন, আমার এত ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। ওইটাই তো শক্তি। এরা ওই মানুষের প্রতি প্রেম, তার কথা বলছে। এবং গোটা মধ্যযুগ জুড়ে এই ধারাটা রয়েছে। আপনার দবিস্তানি মজহিদ নামে শাহ আলম, এই শাহ আলম মোবাদ শাহ, তিনি 1647 সালে একটি বই লিখেছিলেন, দবিস্তান মজহিদ, মানে স্কুল অফ ম্যানার্স। তো সেখানে ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়গুলো সম্পর্কে লিখতে গিয়ে উনি তিনটে সেক্টের কথা উল্লেখ করেছিলেন। একটি সেক্ট হলো প্রকৃতি পূজার, দেখবেন ওরা প্রকৃতি পূজায়, মানে আদিবাসী, তারা হিন্দু বলে মনে করে না। দুই হলো মানব ভক্ত, এটা আর একটা গোষ্ঠী। এবং চারবাকের ভক্ত, চারবাক গোষ্ঠী, যার মূল কেন্দ্রে রয়েছে কিন্তু মানুষের প্রতি ভালোবাসা, অপার ভালোবাসা, অপার। ফলে এই যে শিক্ষাটা, এই যে ঐতিহ্যটা, সেই ঐতিহ্যটাকে আমরা সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসবো এই কারণে যে এই গ্রাম জীবনে এখনো পর্যন্ত মশাই আপনারা পূর্ণরূপে বিষাক্ত করে তুলতে পারেননি। তার কারণ হলো আমাদের গ্রাম বাংলার লোকায়ত সংস্কৃতি, এর একটা জোর আছে। সবসময় সার্ফেসে যে দেখা যায় এমনটা নয়, অন্তঃশৈল ফল্গুধারা হিসেবে সমাজের মধ্যে বয়ে চলে। আমি গ্রামের লোক, রিমোট ভিলেজে, সেখানে আমরা দেখতাম যে দুর্গাপুজো কমিটির যিনি সেক্রেটারি, তিনি ইসলাম ধর্মাবলম্বী, জানেন তো। চড়কের মেলাতে আমরা সব যারা যেতাম চড়কের মেলাতে, হিন্দু মুসলিম কোনো ভেদ ছিল না। আমার ছোট দিয়ে আমাদের হাত ধরে নিয়ে যেত, এবং তাতে হিন্দু মুসলিম সবাই যেত, নানাজন যেত, সব একসাথে। ছোটবেলা আমরা গ্যাঁড়া শব্দটা বলতাম, ছোট। এবং ওখানে পীরগোড়াচাঁদের মাজার রয়েছে, সেই মাজারে হিন্দু মুসলিম সব একসাথে গান করতে করতে বেরোতো।
মাজার শুরু হতো 11ই ফাল্গুন। বিক্রমপুরের ঘোষেরা এসে সেই মাজার দুধ দিয়ে ধুয়ে দিত, তারপরেই মেলা শুরু হতো। কিন্তু এখনো নষ্ট করা যায়নি। ভগৎ সিং এর মতাদর্শগত পরিবর্তন নিয়ে একটা বক্তব্য রাখতে গিয়েছিলাম নদিয়ার একটা জায়গায়, কি জানেন নাম ওটা? যাই হোক, সেখানে গিয়ে দেখি যে একটা মাজার রয়েছে, জানেন তো, মাজার আর তার পাশেই একটা দুর্গাপুজোর মণ্ডপ, পার্মানেন্ট, আপনার করগেটের টিন দিয়ে শেড দেয়া, দুটোই পরিচালনা করে একটা কমিটি রয়েছে। ফাঁকা মাঠে গোল করতে পারবে না, ইতিহাসের শিক্ষা। পারেনি হিটলার, পারেনি মুসলিন, ভারতবর্ষও পারবে না। লোকায়ত সংস্কৃতি এই কথাবার্তা আমাদেরকে লড়াই করে যেতে হবে আর কি। মানে প্রতিরোধটা যে শুধু এলিট সমাজ থেকে আসছে তা নয়, আসলে প্রতিরোধটা ছিলই আমাদের যে নিম্নবর্গের যে সমাজ ব্যবস্থা বা নিম্নবর্গের ঐতিহ্য, তার মধ্যে আগে থেকেই প্রতিরোধটা ছিল। এবং আমরা দেখেছি যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রথম যারা প্রতিরোধ করেছিলেন, সশস্ত্র সংগ্রাম, যারা সন্ন্যাসী ফকির বিদ্রোহ যেটাকে বলা হয়, সেখানেও হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে লড়াই করছেন। এবং তখনকার দিনে যত কৃষক আন্দোলন হয়েছে, এমনকি তিতুমিরের সঙ্গেও হিন্দুরা ছিলেন। তো এই জিনিসটাকে আমরা অনেকটাই ভুলিয়ে দিচ্ছি, বা আমাদের যারা শিক্ষা ব্যবস্থায় এগুলোকে পড়ানো হচ্ছে না বলে আমরা জানতে পারছি না। তো এগুলো আমার মনে হয় আরো বেশি করে প্রচার করা উচিত। যেরকম এই আমরা ঠিকই করেছিলাম যে বিষ্ণু ঘোষ, যিনি এই 46-এর দাঙ্গার সময় যিনি তার বেয়ামাগারে বহু মুসলমানকে আশ্রয় দিয়েছিলেন, এই যে মানে হিন্দুত্ববাদীরা যেটা শুরু করেছে যে ওই গোপাল পাঠাকে হিরো হিসেবে তুলে ধরা, তো আমরা যেটা চেষ্টা করছি বা এখনো পারিনি, অন্তত পরিকল্পনা আছে যে তার বিপরীতে বিষ্ণুচরণ ঘোষকে যদি আমরা প্রচারের আলোতে নিয়ে আসতে পারি। তো এই জিনিসগুলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে, যতটা পারি করব। তো আজকে এখানেই শেষ করি কনিষ্কদা, নাকি? ঠিক আছে। ও একটা জিনিস আপনি যেটা বললেন সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ওটা ৩৫ বছর ধরে চলেছিল, ১৭০০ থেকে ১৮০০। এক ভুল হলো ওই সন্ন্যাসী এবং ফকিররা তার সবাই কিন্তু কৃষক পরিণত হয়েছিলেন। তারা কেউ হিন্দু বা মুসলিম হিসেবে নিজেদের পরিচয় দিতেন না, কারণ ওই পরিচয়টা তৈরি হয়েছে, এটা মূলত ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টদের তাদের প্রয়াসে, মানে হিন্দু একটা ধর্ম হিসেবে তৈরি হলো। এটা তো 19th সেঞ্চুরির জিনিস। 1815-তে আপনার লেখাতে, রামমোহন রায়ের লেখাতে এই হিন্দু শব্দটা আপনি পাবেন হিন্দুইজম নেগেটিভ অর্থে। কারণ রামমোহন রায় মোটেই এই হিন্দু ধর্মের প্রতি সহানুভূতি সম্পন্ন ছিলেন না। মানে অনেক কিছু বলা যায় যে উনি যে মানে ব্রাহ্ম ধর্মের যে ব্যাপারটা, এটা তো উনি অনেকটাই কোরআন থেকে প্রভাবিত হয়েছিলেন। কোরআনের যে একেশ্বরবাদ, তার সঙ্গে উপনিষদের মিল পেয়ে ব্রাহ্ম উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে ব্রহ্ম সভা। ব্রহ্ম সভা উনি কিন্তু কোনো ধর্ম তৈরি করেননি, কারণ এই প্রাতিষ্ঠানিক ধর্মের প্রতি ওনার কোনো আগ্রহ ছিল না বা খুব একটা বিশ্বাসও ছিল। 1803-4 উনি লিখেছিলেন তুয়াফাতুল মুহাহিদিন, সেখানে উনি বলেছেন সব কটা ধর্ম মিথ্যা। 1829-এ একটা ঘটনা ঘটে, সেটা হলো ওই জোসেফ মিডলটন, আর্চ বিশপ, কলকাতার যে আর্চ বিশপ মিডলটন, তিনি খবর পেয়েছিলেন যে রামমোহন রায় গোপনে খ্রিস্টিয়ানিটি নিয়েছেন। কারণ 1820-তে রামমোহন রায় প্রিসেপ্টস অফ জিসাস নামে একটা বই লিখেছিলেন, মূলত বাইবেলের শিক্ষা নিয়ে। মিডলটন তো অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছে রামমোহন রায়কে। তখন রামমোহন রায় বলছেন, মে লর্ড, you are under a mistake. I have not laid down one superstition to take up another. আমি একটা বসে ভুল করছেন, একটা কুসংস্কার করছেন, আর একটা কুসংস্কারকে আমি ধরিনি, পাকড়াইনি। মানে খ্রিস্টিয়ানিটি এবং এই
ব্রাহ্মণিজম বা হিন্দুইজম, সেটা দুটোই ওনার কাছে কুসংস্কার। বুঝলেন তো? এটা একটু ইন্টারেস্টিং জিনিস। এটা ধর্ম হিসেবে পেকে ওঠে আপনার এই ব্রিটিশ ইয়েতে, এটা একটা ঔপনিবেশিক নির্মাণ আপনি বলতে পারেন এটা। কারণ সংস্কৃত সাহিত্যে হিন্দু শব্দটা এসছে 14th সেঞ্চুরিতে, ওই বিজয়নগর রাজাদের রাজারা নিজেদের বলতেন যে হিন্দু রায়া সুরত রানা, মানে হিন্দুদের মধ্যে শ্রেষ্ঠ সুলতান। হম তো ওই হিন্দু শব্দটা এসছে সংস্কৃত সাহিত্যে প্রথম, কিন্তু কোন ধর্মীয় অর্থ, ধর্মীয় অর্থ হলো ঊনবিংশ শতাব্দীতে, এবং যার কন্টেন্টটা হচ্ছে ব্রাহ্মণিজম, মানে এটা মৌচাকের মতো সব এই নিয়ে রয়েছে। আরেকটু বিস্তারিত মানে আপনাকে আরেকদিন যদি অনুরোধ করি, আপনি যদি সময় দিতে পারেন এটা নিয়ে, বিশেষ করে ঔরঙ্গজেবকে নিয়ে আমাদের ইচ্ছে আছে, আপনি যদি আরেকদিন একটা ছোট করে মানে আমাদের ক্লাস নেওয়ার মতো করেই বোঝান আর কি। কারণ ঔরঙ্গজেবকে তো মানে এটা বলা যেতে পারে যে ঔপনিবেশিক কালেই আর কি দারাশিকো বনাম ঔরঙ্গজেব একটা বাইনারি তৈরি করা হয়েছে, এবং যত রকমের মানে কি বলবো খুব মানে সুচতুর ভাবে ঔরঙ্গজেবকে ব্যবহার করা হয়েছে যে মানে ইসলাম বিদ্বেষ ছড়ানোর জন্য। অথচ এখনো আমরা ঔরঙ্গাবাদে গেলে একটা তুলসী গাছ দেখতে পাই ঔরঙ্গজেবের কবরে। তো সেই ব্যাপারগুলো আপনি যদি আরেকদিন তুলে ধরেন সেটা খুব ভালো হবে আর কি। ঔরঙ্গাবাদে আমি হুম ঔরঙ্গজেবের কবরে গেছি, জানেন তো? হুম কবরটা প্রথম, মানে নিজামের যে শাসক, এই নিজাম যিনি হায়দ্রাবাদের যে শাসক, সে আপনার 18th সেঞ্চুরি শেষ এবং 19th সেঞ্চুরি ওটা মার্বেলে মুড়ে দিয়েছিল, হুম কিন্তু ওপরটা কি বলছে, তো তুলসী গাছ ঠিক বলেছে, তো ওটা আরো সাদা মাছ আছে। হ্যাঁ, উনি তো মানে রাজকোষ থেকে কোনো অর্থই নিতেন না ব্যক্তিগত কারণের জন্য। উনি তো টুপি সেলাই করে কোরআন নকল করে নিজের জীবিকা মানে জীবিকা ঠিক বলবো না, মানে নিজের যেটুকু প্রয়োজনীয় জীবন ধারণ করতেন আর কি। ঔরঙ্গজেবের কথা বলছি তো। আসলে আওরঙ্গজেবকে আমরা দেখবো কিভাবে, শাসক হিসেবে না ধর্মনেতা হিসেবে, কোনটা তার কাছে মুখ্য? ঠিক আছে, যদি জিন্দা পীর থেকে বলা হচ্ছে। ধর্ম মুখ্য হতো, দেখুন, যদি তার কাছে ধর্ম মুখ্য হতো, তাহলে যখন জিজিয়া কর বসাচ্ছেন, জিজিয়া করটা বসাচ্ছেন কোন সময়? তার 58-এ শাসন ক্ষমতায় আসবার পরে 21 বছর বাদে যখন জিজিয়া কর বসাচ্ছেন, ওনার তখন হিন্দু ওমরাহ 10% বাড়ছে, আর জিজিয়া কর থেকে বাদ দেওয়া হচ্ছে ব্রাহ্মণদের। হুম তাহলে ব্রাহ্মণদের বাদ দিত না, যদি এতই হিন্দু বিরোধী হতো, ব্রাহ্মণদের বাদ দেবে কেন? ও বেড়াই তো মাথা। হুম হ্যাঁ? তো এই দুটি জিনিস খেয়াল করতে হবে, হিন্দু ওমরাহের সংখ্যা বাড়ছে কেন, ওনার এবং ওনার আমলেই মুঘল যত শাসক রয়েছে কারুর সময় ওমরাহে, হিন্দু ওমরাহের সংখ্যা বা হিন্দু বা নন মুসলিম ওমরাহের সংখ্যা, হিন্দু শব্দটা তো নেই তখন প্রায়, হুম। নন মুসলিম ওমরাহের সংখ্যা আপনার 50%, যেটা একমাত্র আওরঙ্গজেবের সময় হয়েছে, তার আগে হয়নি। হ্যাঁ, আতাহার আলীর লেখা আছে এ নিয়ে। তো হ্যাঁ, বিস্তারিত আমরা আলোচনা করব। আজকে আপাতত এখানেই শেষ করছি, কারণ মানে বললে তো শেষ হবে না, অনেক কিছু বলা যায় আর কি। তো আহ, দাদাকে অনুরোধ রাখছি যে পরে আবার একদিন যদি সময় করে আমাদের সঙ্গে থাকেন। তো মে এখনই শেষ মাসটায় করছি, করবেন। ধন্যবাদ। হ্যাঁ, মে মাসটায় করবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা সাধারণত এখন 2 মাস পর পরই মানে 1 মাস বাদ দিয়ে 1 মাস করছি আর কি। মেতে হয়তো হবে না, আবার জুন মাসে হবে। তো আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, দর্শকদেরকে ধন্যবাদ। নমস্কার।